নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। একদিকে যেমন সন্দেশখালি নিয়ে রাজ্য রাজনীতি সরগরম, আবার একই সঙ্গে বিভিন্ন লোকসভা কেন্দ্রের যারা নির্বাচিত সাংসদ, সেই সমস্ত সাংসদদের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক কি হতে চলেছে তা নিয়েও রাজ্যের রাজনৈতিক মহল সরগরম হতে শুরু করেছে। তালিকাতে ছিলেন দেব, তালিকায় নবতম সংযোজনের নাম মিমি। যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ, প্রথমবারের জন্য নির্বাচিত হন 2019 সালে। তৃণমূল কংগ্রেস যে কজনকে তারকাকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নামিয়েছিল 2019-এ, তার মধ্যে মিমি ছিলেন এবং প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে যাদবপুর থেকে জয় ছিনিয়ে আনেন। যে যাদবপুর রাজনৈতিক দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ এবং যে যাদবপুর লোকসভা কেন্দ্রের নামের সঙ্গে একাধিক বড় বড় রাজনৈতিক নেতা নেত্রীদের নাম এতদিন ধরে জড়িয়েছিল। সামনে আবার একটি নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচন, এবং ঠিক তার কয়েক মাস আগে থেকে, মানে ভোট ঘোষণার বেশ কয়েকদিন আগে থেকে ফের নতুন করে আলোড়ন তৈরি হয়েছে। এবার আলোড়ন তৈরি করেছেন মিমি। কি করলেন? গত দুদিন ধরে আপনারা নিশ্চয়ই নজরে রেখেছেন, দুটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের যিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন, সেখান থেকে তিনি পদত্যাগ করে দিলেন। তারপর কি করলেন হচ্ছে ইন্ডাস্ট্রি কমিটি, স্ট্যান্ডিং কমিটির যেটি, সেখান থেকে এবং অপর একটি কমিটি, দুটো থেকেও তিনি পদত্যাগ করে দিলেন। তো এহেন মিমিকে আজ দেখতে পাওয়া গেল হচ্ছে বিধানসভার অন্দরে মানে বিধানসভাতে তিনি আসেন, দেখা করলেন তাদের দলের চেয়ারপারসন তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মিনিট 20 তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ছিলেন, আর এই 20 মিনিট জুড়ে মিমি বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, এবং সেই বৈঠক শেষে মিমির যে বক্তব্য, তার নির্যাস হচ্ছে মিমি আর রাজনীতিতে থাকতে চান না, রাজনীতিকে তিনি আলবিদা জানাচ্ছেন। একই সঙ্গে তিনি এটাও স্পষ্ট করছেন যে প্রার্থী হওয়ার ক্ষেত্রে তার আর এই মুহূর্তে কোনো আগ্রহ নেই। আর এরই মাঝে একটা অংশ তিনি নিজেই জানিয়ে গেলেন, সেটা হচ্ছে যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার ইস্তফা পাঠিয়েছেন সাংসদ হিসেবে। এবার যারা সংসদীয় রাজনীতি বা এই সংক্রান্ত খোঁজ খবর রাখেন, তাদের অনেকের মধ্যেই প্রশ্ন, যদি কোনো সাংসদ পদত্যাগই করতে চান, তিনি তো লোকসভা স্পিকারের কাছে বা লোকসভা সচিবালয়ের কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠাবেন। তার দলের চেয়ারপারসনের কাছে, দলের শীর্ষ নেত্রীর কাছে কেন পদত্যাগপত্র পাঠালেন? আর মিমি এখানেই বলছেন তার পদত্যাগপত্র পাঠানোর কারণ তিনি দলের শীর্ষ নেতৃত্ব থেকে আগে ছাড়পত্র নেবেন। তিনি যদি ইস্তফা দিতে বলেন তাহলেই তিনি দেবেন। আর এই যে সূক্ষ্ম লাইন, এখানেই অনেকে বলছেন যে মিমি আসলে দেবের মতোই তার দলের নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। যদিও মিমির বক্তব্য যে তিনি কোনো দৃষ্টি আকর্ষণের জায়গাতে নেই, তিনি পরিসংখ্যান দিচ্ছেন গত 5 বছরে সাংসদ হিসাবে তিনি কি কি কাজ করেছেন, কোভিড সময়ের তিনি কি কাজ করেছেন, বৃষ্টির সময় তিনি ত্রাণ বিলিয়েছেন, বুক গলা একদম বুক পর্যন্ত জমা জলে দাঁড়িয়ে। এছাড়া বিভিন্ন ধরনের কাজ তিনি করেছেন, পরিষেবামূলক কাজ, সংসদীয় এলাকার জন্য নানা কাজ। এবং চ্যালেঞ্জ করে মিমি বলছেন যে এই কাজের বিষয় যদি সংসদের পোর্টালে ঢুকে কেউ জানতে চায় তাহলে দেখা যাবে, এবং মিমি নাকি সেই তালিকাতে প্রথম রয়েছেন। তো অনেকের প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে মিমির এটা আপনারা জানেন যে মিমির এই বক্তব্য আমাদের বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গাতে সম্প্রচারিত হওয়ার পর সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছেন যে 2021-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের অন্দরে একাধিক নেতা নেত্রী তারা বলে আসছিলেন তাদের দম বন্ধ হয়ে আসছে। অনেকে তৃণমূল কংগ্রেস ছেড়ে চলেও যান, ভিন্ন রাজনৈতিক দলে যোগ দেন, অনেকে আবার ভোটের ফল বেরোনোর পর তারা আবার তৃণমূল কংগ্রেসে ফেরতও দেন। তাহলে কি মিমিরও দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে? কবে থেকে তৈরি হয়েছিল? মিমি অবশ্য উত্তরে বলছেন যে তাকে অনেক কটু কথা শুনতে হয়েছে, কোট আনকোট তিনি অবশ্য গালাগাল শব্দটা ব্যবহার করেছেন। তার কাজ নিয়ে তার কোনো সংশয় নেই, কিন্তু তার সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা দলের একাধিক শীর্ষ নেতা নেত্রীদের কাছে তৈরি করে দেওয়া হয়েছে। এবং বক্তব্য যে তিনি সংসদ যখন চলে তিনি অ্যাটেন্ড না করলে অনেকে বলেন যে তিনি সংসদে আসেন না, কলকাতাতে রয়েছেন। আবার কলকাতাতে নিজের সংসদীয় এলাকাতে থাকলে নাকি তাকে বলা হয় যে সাংসদ দিল্লিতেই পড়ে রয়েছে, নিজের সংসদীয় এলাকায় থাকে না। তো এই পরিস্থিতিও নাকি বেশ কয়েকজন করে দিয়েছে। কে
বা কারা এই পরিস্থিতি তৈরি করেছে বা মিমির অভিযোগ অনুযায়ী তার সম্পর্কে কারা বিষোদ্গার করেছে সে সম্পর্কে প্রকাশ্য কোনো জায়গাতে আসেনি। তবে মিমি স্পষ্ট করছেন যে তিনি আর রাজনীতিতে জড়িত থাকতে চান না, তিনি রাজনীতি থেকে সরে যেতে চান, তার যে প্রফেশন সেখানেই তিনি মনোনিবেশ করবেন এবং এই গোটা পরিস্থিতির জন্য তিনি বেশ কয়েকজনকে দায়ী করে গেলেন, যদিও তাদের নামও তিনি অন্তরালে রেখেছেন। এখন অনেকের মধ্যেই প্রশ্ন হচ্ছে, মিমি যেই কথাগুলি বলছেন তার প্রেক্ষিতে কি তৃণমূল কংগ্রেস মিমির সাথে আলোচনা আরো বেশি করে করবে, বা যেমন দেবের ক্ষেত্রে দেখে গিয়েছিল যে দেব স্থানীয় স্তরে যে সমস্যার কথা বলেছিল তার পরিপ্রেক্ষিতে দেখা গেল ঘাটালের সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকে শঙ্কর দলুইকে সরিয়ে দেওয়া হলো, দেবকে আরামবাগে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একই মঞ্চ শেয়ার করতে, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দেবের সাথে কথা বললেন, সেই গুরুত্ব কি মিমি পেতে চলেছে? যারা তৃণমূলের অন্দরের খবর রাখেন তারা বলছেন যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মিমিকে নিয়ে অতটা আশাবাদী নয়, বা মিমির জন্য হয়তো দেব যে ট্রিটমেন্ট পেয়েছে মিমি সে ট্রিটমেন্ট পাবে না। ফলে সামনেই লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে যাবে, ফলে এই কদিনের মেয়াদ হয়েই রয়েছে, ফলে সেই মেয়াদকাল পর্যন্ত মিমিকে সাংসদ হিসেবে যাদবপুরে দেখা যেতে পারে। নতুন করে মিমিকে লড়াইয়ের কোনো রাস্তা তৈরি করে দেওয়া বা তাকে নতুন করে টিকিট দেওয়ার কোনো সম্ভাবনার কথা এখনই দেখা যাচ্ছে বলে তারা মনে করছেন না। তবে মিমি তার তরফ থেকে একেবারে এই মুহূর্তে সে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র তুলে দেওয়া, যেটা অনেকটা টেকনিক্যালি ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করা যে বক্তব্য এবং যে যে কথাগুলি বলে গিয়েছেন, তাতে অনেকেই বলছেন যে মিমি বোধহয় এখনো দলের শীর্ষ নেতৃত্বের কি সিদ্ধান্ত গ্রহণ করেন বা তাকে নিয়ে দলের নেতৃত্বের মনোভাব কি সেটা বুঝে নেওয়ারও চেষ্টা করছেন। ফলে অবশ্যই 2024-এর লোকসভা নির্বাচনে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা কি হতে চলেছে, কারা কারা স্থান পেতে চলেছেন, কতজন তারকা এবারও নির্বাচনে লড়াই করবেন, তা নিয়ে এখন থেকে অনেকটাই আগ্রহ তৈরি হয়েছে। আর তাতে মিমি বোধহয় নবতম সংযোজন। এই সংক্রান্ত তথ্য এবং খবরের জন্য অবশ্যই নজরে রাখবে নিউজ 18 বাংলার ডিজিটাল পেজ এবং অবশ্যই নিউজ 18 বাংলা চ্যানেল।